দেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন? না, গুরুত্ব একেবারেই দেওয়া হচ্ছে না। এটা নিয়ে কোনো দ্বিধার মানে সরকার তাই বলুক না কেন, অ্যাবসলিউটলি নো অ্যাটেনশন দেওয়া হয়েছে এ পর্যন্ত গত 40 বছরে। আমি কাউকে বাদ দিয়ে বলছি না। মোদ্দা কথা হলো যে আমাদেরকে তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের দেশের প্রত্যেক সরকারের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে বাড়ির মালিকানা কত বাড়ানো যায়, অর্থাৎ সিটিজেন্স ওনারশিপ অফ নিজের বাসস্থানের ওনারশিপ। আমেরিকাতে এটা যেমন ক্লিন্টনের সময় সর্বোচ্চ পরিমাণে গিয়েছিল, এবং এটা একটা গর্বের বিষয় একটা জাতির জন্য যে আমি 80% লোক নিজের বাড়িতে থাকে। আমরা কেন এই ভাড়া বেসড সিস্টেমে চলে যাচ্ছি? এটা এক ধরনের আমি বলবো যে নীতির আমাদের ব্যর্থতা। 2 নম্বর হচ্ছে যে যদি সত্যি সত্যি মিডল এবং লো ইনকামকে আনতে হয় আমাদেরকে মর্টগেজ সিস্টেম ডেভেলপ করতে হবে। মর্টগেজ সিস্টেম মানে কিন্তু ব্যাংক দিয়ে হবে না, এটা কিন্তু সেপারেট বন্ড বেসড ইনস্ট্রুমেন্ট, যেটা আপনাকে 20 থেকে 30 বছর মেয়াদি লোন দেবে, এবং যখন একটা ইয়াং লোক তার ভবিষ্যৎ ইনকামকে সে মর্টগেজ করছে ফর কারেন্ট কনসামশন অফ দিস হাউস। এই যে আমি যে ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু করে আমি তাকে বর্তমানে বাড়িটা হ্যান্ড ওভার করে দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি? তার ফিউচার যে ইনকাম আসবে সেখান থেকে প্রতি মাসে 30 বছরের জন্য আমি তার কাছ থেকে টাকা আদায় করে নেব। এই যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের দেশে কোনোদিনও হয় নাই। পৃথিবীর সব দেশে এটা হয়েছে। আমাদেরকে এই মার্কেটটা ডেভেলপ করতে হবে। মর্টগেজ মার্কেট, বন্ড মার্কেট, এগুলো যদি আমরা করতে না পারি আমাদের একটা লিপ সার্ভিসে থেকে যাবে। কোনোদিনও কোনো অবস্থাতেই কোনো ব্যাংক 30 বছর মেয়াদি 20 বছর মেয়াদি দিতে পারবে না। ব্যাংকের আমানত হচ্ছে ম্যাক্সিমাম 5 বছর, 3 থেকে 5 বছর ম্যাক্সিমাম। আর সাধারণত কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকে, ওই টাকা দিয়ে কোনোদিনও লং টার্ম করা সম্ভব না। ব্যাংকে আইনে অ্যালাউ করবে না, বাংলাদেশ ব্যাংকে অ্যালাউ করবে না, এবং সেটাই নিয়ম। এটার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে এবং সেটা ডেভেলপ করতে হবে আমাদের। দুঃখের বিষয় এখন পর্যন্ত সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই আমি দেখছি না। 3 নম্বর কথা যেটা, স্যাটেলাইট সিটির কনসেপ্টটা তো নতুন কিছু না, এটা পৃথিবী জোড়াই সব দেশেই হয়েছে। আমাদের দেশে কেন এখনো এটা একটা স্যাটেলাইট সিটি এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না? না, উত্তরাও তো স্যাটেলাইট সিটি। উত্তরা স্যাটেলাইট সিটি পার্ট অফ ঢাকা সিটি নাও। এটা ইনসাইড হয়ে গেছে, সেটা না, শুধু সেটা না। উত্তরার যেটা সমস্যাটা ছিল, এগেইন উত্তরের সমস্যাটা ছিল ওই যে ভূমি ট্রান্সফার, জমি নেওয়া নেই। উত্তরাটা হচ্ছে কত বছর লেগেছে আপনি বলুন? 1960 সালে আগে উত্তরা শুরু হয়েছে, সেটা পপুলেটেড হতে হতে 50 বছর 90 এর পরে একটা লোকজন বসবাস শুরু করলো উত্তরাতে। এটা তো অ্যাফোর্ড করতে পারি না। একটা জাতি কোনোদিন একটা সম্পদকে ফেলে রেখে, আমরা যে পূর্বাঞ্চলের যে সম্পদ, এখানে আরো কত বছর কোটি টাকা কেউ জানে না, এখানে লক্ষ কোটি টাকার অ্যাসেট আছে আমাদের, যদি আমরা ভ্যালুয়েশন ইনভেস্টমেন্ট হয়ে গেছে, লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে আমাদের সম্পদ, কিন্তু কোনো রিটার্ন জিরো, অ্যাবসলিউট জিরো। ইট ইজ নট, ইটস লাক্সারি আমাদের হওয়া উচিত না। এটা একটা লাক্সারি এন্ড মিস ইনভেস্টমেন্ট, যেটা একটা জাতির জন্য কলঙ্ক। জি জনাব মুবাশশির হোসেন, রিয়াব সদস্যদের বিরুদ্ধে ক্রেতাদের হয়রানির নানা রকম অভিযোগ শোনা যায়, এবং তথ্য বলছে রিয়াবের কাছে এখনো ক্রেতাদের 500 অভিযোগ জমা রয়েছে। এটা আমাকে জিজ্ঞেস না করে ওনাকে বললে ভালো। তবে একটা জিনিস যেটা আপনি যদি বলেন, আসলে না আমি বলি ইমেজ সংকট কিন্তু। হ্যাঁ অবশ্যই দেখেন, আমি এটাকে সহজভাবে একটি কথা বলি, একটি সাদা কাপড়ে 1 ফোঁটা কালি, এটা কিন্তু বড় বেশি দৃশ্যমান। আবার ওই কাপড়ে যদি অনেক দাগ থাকতো তার ভিতরে আরো নতুন 4টা দাগ কাজে লাগতো না। রিহ্যাব ইজ ট্রাইং টু ওয়ার্ক আউট দিস। আর এখানে আমরা যে ঘটনা, এটা এর আগের বারও ওনার সাথে কথা হয়েছিল, উই ইনকোয়ার্ড মেজরিটি কিন্তু রিহ্যাবের মেম্বার না, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় কমপ্লেন, 2 ভাবে কমপ্লেন। একটা হচ্ছে রিহ্যাবের মেম্বার যারা না, তারা যেন প্রকারে হ্যাঁ ক্লায়েন্টের কাছ থেকে জমি নেয় বেশি পয়সা দিয়ে, কিন্তু সে আলটিমেটলি ফিনিশ করতে পারে না। যখন সে ফিনিশ করতে পারে না তখন তার সাথে ক্লায়েন্টের হয়ে যায় গন্ডগোল। কিন্তু ডেভেলপার বলতেই মানুষ কিন্তু রিহ্যাব বোঝে। রিহ্যাব এই ঘটনাগুলি যখন সারফেসে আসে তখন আমি যতটুকু জানি রিহ্যাব তাদের একটা কাউন্সিলিং বডি করেছে, মেডিসিন সেন্টার, আপনার ইয়ে করার জন্য, সমন্বয় করার জন্য, উভয় পক্ষের বক্তব্য শুনে, এবং বহু প্রকল্প তারা সমাধান করে ফেলেছে।
এখন এটাকে আরো শক্তিশালী করা দরকার। যেরকম আমার ইনস্টিটিউটে আমরা কি করেছি, বুঝিয়ে দেওয়া একটা ব্যাপার, কিন্তু এক্স্যাক্টলি আমি আসতেছি না, বুঝিয়ে দেওয়া তো একটা ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম কারচুপি মানে আপনার যেরকম টাইলস কিংবা যেরকম আপনার ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেটা দেওয়া হয় না, অত্যন্ত সস্তা মূল্যের কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কাগজে ঠিক মতো লেখা আছে কি লেখা নাই, এগুলো নিয়ে এটার সূত্র না, আমি বলি এটার সূত্রপাত যদি আমরা ধরি, আমাদের মিটারে বেবি ট্যাক্সিতে যাওয়ার কথা, আপনার এখানে অন্তত 200 বেবি ট্যাক্সি অ্যারেস্ট হয়েছে, এই তথ্যটিও আসার কথা। আপনার কাছে কি আছে? নাই। পুলিশ আছে, প্রতিনিয়ত দেখার লোক আছে, আপনার ক্যাব আছে, কেউ কিন্তু তাদেরকে ধরছে না। যখন যায়ও না সমাজে, যখন এক জায়গায় এই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধ যদি আপনি দূর করার চেষ্টা না করেন, সেই দুর্গন্ধ কিন্তু আমরা কিছু অভিযোগের পরে আমি শুনতে পাচ্ছি যে আমাদের প্রবাস থেকে যাদের অ্যাপার্টমেন্ট কেনার একটা বড় ধরনের প্রবণতা ছিল, এইসব কারণেই কিন্তু তারা এখন নিরুৎসাহিত হচ্ছে, এবং কিছু আপনার বিদেশে গিয়ে বিক্রি করে এসে সময় মতো বুঝিয়ে না দেওয়া এবং একটা বলে আরেকটা দেওয়ার কারণেই কিন্তু তারা এখন রীতিমতো এই জায়গা থেকে সরে যাচ্ছে। এখানে রিহ্যাবকে প্রচন্ড রকম শক্তিশালী হতে হবে। আরেকটি হচ্ছে যে রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে তাদেরকে যে কোনো একটি প্রতিষ্ঠানের সদস্য হওয়া। যেরকম আমাদের কোন স্থপতি কোন ক্লায়েন্টের সাথে যদি কোন রকম ঘটনা ঘটায় এবং সেটা যদি প্রমাণিত হয়, 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা আমরা রেখেছি, এবং তার মেম্বারশিপ আমরা ক্যান্সেল করি। হি ক্যানট প্র্যাকটিস আর্কিটেকচার ইন বাংলাদেশ। আইনের কিছু কাঠামো দেখানো হয়, সেটা দিনের মধ্যে বুঝিয়ে দেবে, সেটা রিহ্যাবের সদস্যের কথাই বলছি, বুঝিয়ে দিচ্ছে না। আবার সেখানে খুব সূক্ষ্মভাবে লেখা আছে, যদি দেশে কোনো অর্থনৈতিক সংকট হয়, কোন যদি আইন শৃঙ্খলা কিংবা যদি হয়, তাহলে আরো 1 বছর সে পিছাতে পারবে, কিংবা এভাবে বিভিন্ন রকমের একজন আইনের পার্ট হিসেবে আসে, কিন্তু ক্রেতারা কিন্তু সবসময় ওর মধ্যেই পড়ে যাচ্ছে। এই অভিযোগগুলো আমাদের কাছে আসে, এবং যে সুযোগটা রিহ্যাবের সদস্য এবং প্রতিটা আপনার আবাসন ব্যবসায়ী, আমি একটু বলি, করার পিছনে এটাও একটা কারণ। আপনার কথা সত্য আছে, এবং আমি কিছু আপনাকে উদাহরণ দিলে আপনি তখন বুঝতে, আপনি যেমন প্রথম যেটা বললেন যে প্রবাসী কিছু ক্রেতা, আপনি জানেন আমি গত বছর লস এঞ্জেলেস গেলাম, এক মহিলা বলল যে আমাদের এখানে মানে জমি নিয়ে, সে জমিতে যে আয় করছে আপনার, তার মানে বলে যে আমার 3 পুরুষ আর কিছু করা লাগবে না, আমেরিকায় থাকে সে, কিন্তু সেই খবরটা কিন্তু আপনার কাছে আসবে না, ভালো খবরটা কিন্তু আপনার কাছে আসবে না। এখন আসেন আপনার এই যে টাইলস এর কথা বললেন, এখন আমি টুকটাক বলি তাহলে আপনি বুঝতে পারবেন। বা একটা ফ্ল্যাট ওনার বোনে নিচে, আমার কাছ থেকে নিচে, নেওয়ার সময় উনি আমার সাথে এগ্রিমেন্ট করছে, এই টাইলস লাগবে, এই ইট লাগবে, সবকিছু কিন্তু একটা লেখা থাকে। কিন্তু এখন আমি বাথরুম ফিটিংস এর কথাটা বলবো, যে মেডিকেল সায়েন্স যেরকম প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, বাথরুম ফিটিংস কিন্তু এভরিডে চেঞ্জ হচ্ছে। আপনি মার্কেটে গেলে দেখবেন যে আপনি যেটা আজকে নিছেন কালকে আবার চেঞ্জ হয়ে নতুন একটা চলে আসছে। এখন ওনার বোন আসলে তো উন্নত মানেরটাই আসবে, আশিক ভাই শেষ করি তাহলে আপনি বুঝতে পারবেন। এখন ওনার বোন আরেক বোন কিন্তু আবার নিছে, নেওয়ার পর সে কিন্তু অন্যান্য ফিটিংস গুলা নিচ্ছে। এখন আমার সাথে ওনার কন্ট্রাক্ট কিন্তু বাঘ মার্কা, এখন তো আমি বাঘ মার্কাই দেবো, আমি তো হাতি মার্কা দেবো না। এখন কন্ট্রাক্ট সেটাই তো দেবেন। এখন ওই জায়গার মধ্যে ওই জায়গাতেই গন্ডগোল না, যদি আপনার সাপ মার্কা, না আমি সাপ মারবো না, আমি বাঘ মার্কাই দেবো। উনি এখন যাচ্ছে হাতি মার্কা, ওই যে ওনার বোন দেখে আসছে। না এটা তো কন্ট্রাক্ট আছে, আপনার কথাটা আপনি আমি শেষ জিজ্ঞেস করছি সেটা আপনি বলছেন। না আমি ঝগড়াটা বাঘ মার্কা থাকলে মানসম্পন্ন বাঘ মার্কা দিবে না, এখন সেটা তো আমার মনে হয় না এত দূর নিচে নামবে, জিজ্ঞেস করার সুযোগ নাই। গন্ডগোল লাগলে সার্ফেসে আসার কথা না, ক্লায়েন্টরা যেটা করে তাদের ডেভেলপারের কাছে ওগুলো বলার সুযোগ নেই, কারণ একবার টাকা অ্যাডভান্স করার পর অনেক সময় তাদেরকে অফিসে ঘন্টার পর ঘন্টা বসে সেটা তাদের শেষ করি। এখন দেখেন, আপনি এক কথায় উত্তর দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। একটা হসপিটালে আপনি প্রত্যেক দিন হাজার হাজার রোগী ভালো হচ্ছে, যদি একটা রোগী মারা যায় তখন কিন্তু হসপিটালের উপরে অ্যাটাক হবে।
এখন আমি হাজার হাজার ফ্ল্যাট, লক্ষ লক্ষ ফ্ল্যাট বুঝাই দিচ্ছি। এটা এই যে আজকে ঢাকা শহরে দেখতেছেন যে ডানতুদিন, এটা কিভাবে হলো? আজকে কক্সবাজারে দেখেন, আমরা না গেলে আপনি এমনি তো আপনার শীত মৌসুমে পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, তারপর তো আপনি লক্ষ লক্ষ লোক ব্যাংকক চলে যেত। হ্যাঁ, তার মধ্যে ভুল আছে, আপনার সাথে আমি একমত, আমি মানতেছি, কিন্তু আপনাকে এই সেক্টরের কথা চিন্তা করতে হবে। এই সেক্টরের সাথে 200 ইন্ডাস্ট্রি জড়িত। আপনি একসময় জানেন যে আমেরিকায় যখন আপনার রিয়েল এস্টেট সেক্টরে ধস নামে, সারা আমেরিকা না পৃথিবীতে ধস নেমে গেছে। এখন আমাদের যে যারা আছেন বিশেষজ্ঞ, তাদের কিন্তু এই সেক্টর নিয়ে চিন্তা করতে হবে। জি, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব আহসানুল মনসুর, দীর্ঘমেয়াদী মন্দায় আটকা আবাসন খাতের উত্তরণের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী কি করা যেতে পারে? আমি যেটা বলবো যে আরো কয়েকটা বছর লাগবে এই অ্যাডজাস্টমেন্টটা শেষ হতে। হয়তো আমি মনে করি শেষ পর্যায়ে কাছাকাছি চলে আসছি, আরো 2 থেকে 3 বছর লাগবে আমার ধারণা। তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা মোটামুটি অ্যাফোর্ডেবিলিটির সাথে ম্যাচ করে যাবে। এটা একটা জিনিস, এটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না, আমরা চাইলেও হবে না, ইন্টারভেনশন করলেও হবে না। 2 নম্বর যেটা হচ্ছে যে সরকারকে সাপ্লাই বাড়ানোর দিকে নজর দিতে হবে। সেটা কিভাবে করতে হবে জানি না। পূর্বাচল ইজ এ লস্ট কেস, এখানে সাপ্লাই আসতে আরো 15 বছর লাগবে। আরো পূর্বাচল বানানো হচ্ছে তো, কাজেই আগামীতে যেসব হবে সেখানে খুব তাড়াতাড়ি 5 বছরের মধ্যে যাতে সাপ্লাইটা বাজারে নিয়ে আসতে পারে সেটার দিকে নজর দিতে হবে। সাপ্লাই না বাড়ালে কিন্তু এই জিনিসটা হবে না। আর 3 নম্বর হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ানোর জন্য আমাকে মর্টগেজের ইনস্ট্রুমেন্টটাকে ডেভেলপ করতে হবে, বন্ড মার্কেট ডেভেলপমেন্টের মাধ্যমে। সেদিকে যেন সরকার অবশ্যই নজর দেয়, এবং ইন্টারেস্ট রেট যদি কমিয়ে না আনতে পারে বাংলাদেশে সিঙ্গেল ডিজিটে, তাহলে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি কোনোদিনও আসবে না আমাদের জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, সংকটে ডুবতে বসা আবাসন খাতকে রক্ষা করতে হলে সবার আগে প্রয়োজন নীতি সহায়তা। অনুৎপাদনশীল খাত নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল খাত হিসাবে আবাসন খাতকে বিবেচনা করে বিভিন্ন সুবিধা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই সিঙ্গেল ডিজিটের ঋণ, অপ্রদর্শিত অর্থের বিনিয়োগের সুবিধা, গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ সুবিধা দাবি করছেন। যৌক্তিকতা বিচার করে এই দাবিগুলো পূরণে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের কেবল উচ্চবিত্ত কেন্দ্রিক প্রকল্পের নীতিতে সীমাবদ্ধ না থেকে সীমিত আয়ের মানুষদের জন্যও প্রকল্প গ্রহণ করতে হবে, এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের জন্য আবাসন খাতকে দেশের সকল শহরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।